এককালে সবার উপরে থাকত। এখন এক ধাপ নিচে নেমে যাওয়ায় সে বেজায় অসন্তুষ্ট হলেও মুখে কিছু বলতে পারে না। পাবলিক ডিমান্ড বলে কথা। গণপতির আবদারেই এখন হিঙ্গনবালার জন্য 7 মিনিটের ব্যালেন্সিং অ্যাক্টও রাখা হয়েছে। সুশীলা মনে মনে গজগজ করে আর বলে, সার্কাসের এক নাগর ধরেছে কিনা, তাই এত গুমর ওই মেয়েটার। কালো নাগর ভাগলে পরদিনই ওই কেলে মাগিকে মুখে নুড়ো জেলে বিদায় করব, তখন খাবে গতর বেচে। আর তাই মনে প্রাণে গণপতিকে আঁকড়ে ধরেছে হরিমতি। সে জানে এই মানুষটি তার অগতির গতি। প্রতি রাতেই আধো ঘুমে প্রেতের মতো নিঃশব্দে গণপতি উপস্থিত হয় তার বিছানায়। ক্ষিপ্র হাতে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো খুলে নিতে থাকে হরিমতির এক একটা পোশাক। কেউ টের টিপায় না। সব শেষ হয়ে গেলে বিছানা ভরা ঘাম, প্রেম আর অনুতাপের মধ্যে ডুবে যেতে যেতে হরিমতি বুঝতে পারে ঘর থেকে জাদুকর অদৃশ্য হয়ে গেছে। বহুবার সে গণপতিকে বলেছে তাকে বিয়ে করে নিতে, কিন্তু বিয়ের কথা তুললেই গণপতি কথা ঘুরিয়ে প্রসঙ্গান্তরে চলে যায়। হরিমতির মাঝে মাঝে মনে হয় হয়তো কুমুদিনী মৃন্ময়ীরাও গণপতির অঙ্ক শয়ন করে। তাই গণপতি যখন সার্কাসের শোয়ের বাইরে নিজের মতো ম্যাজিকের খেলা দেখাবে ভাবল, তখন মেয়েদের মধ্যে একমাত্র হরিমতি তার সঙ্গে চলে এসেছে। পুরুষ মানুষকে তার বিশ্বাস নেই, কবে কিসে মন মজে যায়। আমার সর্বনাশ হয়ে গেল মা ঠাকুরান, সবই আমার পোড়া কপালের দোষ। শুনছি খুনেক সাহেব মরেছে, আর তেনাকে নাকি পুলিশ ধরেছে খুনি হিসেবে। সবাই বলছে ওকে নাকি ফাঁসি দেবে, কিন্তু আমি তো 3 বছর ধরে ওনাকে চিনি। বললে বিশ্বাস করবেন না, খুব ভীতু, একটি মশাও মারতে পারেন না। আসলে ওকে জড়িয়েই পরপর 2টো অস্বাভাবিক মৃত্যু কিনা? সেদিন মঞ্চে যা হলো। মঞ্চে আবার কি হলো? নন্তু বললে ছেলেটাকে তো গুলি করেছে ওই সাহেব, তার বিচার কে করবে? নাকি আমরা নেটিভ বলে আমাদের জানের দাম নেই? রোজ তো দাঁতে গুলি উনিই ধরেন। সেদিন নেহাত নন্তুবাবু জোরজার করলেন বলে, তা না হলে আমি আর ভাবতে পারছি না মা ঠাকুরান। তুমি কেঁদো না গৌরী, কেঁদো না, একটু শান্ত। শোনো, আমার বর খুব বড় ডিটেকটিভ, উনি গণপতি বাবুর বন্ধুও বটে। ওকে বাঁচাতেই তো উনি 7 তাড়াতাড়ি তামাটুলি এসেছেন। উনি থাকতে তোমাদের কোনো অনিষ্ট হবে না, দেখো। মাখন ঠিক করল রাতে তারিণী ফিরে এলে তাকে সবটা গুছিয়ে বলতে হবে। গণপতিকে দেখে তারিণী বা প্রিয়নাথ দুজনের কেউই প্রথমে চিনতে পারেনি। এই কি চেহারা হয়েছে তার! রাত্রি জাগরণে কোটরাগত চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল, গাল ভর্তি এলোমেলো দাড়ি, রোদে পুড়ে গায়ের রং ঝলসে গিয়েছে। কিন্তু এসবের বাইরেও এক অচেনা বিষাদ জড়িয়ে রয়েছে গণপতিকে। শত বিপদেও যে মানুষকে ভেঙে পড়তে দেখেনি তারিণী, এমনকি জাদু দেখাতে গিয়ে গঙ্গায় ডুবে প্রায় মরে যেতে যেতেও যে গণপতি হাল ছাড়েনি, তার এমন দশা দেখে তারিণীর কান্নাই পেল। চার্চের একটা গুমটি মতো ঘরে গণপতিকে রাখা হয়েছে। ঘরের একদম ওপরে ছোট্ট একটা চৌকো গর্ত দিয়ে যতটুকু আলো বাতাস ঢোকে। ভেতরে পুরিশ আর মূত্র মিশ্রিত দুর্গন্ধে অন্নপ্রাশনের ভাত উঠে আসার জোগাড়। এই শীতেও তারিণীর কপাল দিয়ে টপ টপিয়ে ঘাম ঝরতে লাগলো। এই ঘরে একে কে রেখেছে? যে সেপাইকে দ্বাররক্ষক হিসেবে রাখা হয়েছিল সে লম্বা স্যালিউট মেরে জানালো হারপার সাহেবের সেই রকমই ইচ্ছে। প্রিয়নাথ আর কথা বাড়ালেন না, বললেন বন্দিকে অন্য কোনো ঘরে নিয়ে যেতে, তিনি জেরা করবেন। গণপতিকে পাশেই এক ফাঁকা ঘরে নিয়ে যাওয়া হলো। হাতে বেড়ি, সেখান থেকে শেকল নেমে এসেছে পায়ের বেড়ি অবধি। চলতে ফিরতে ঝনঝন শব্দ হচ্ছে। গণপতি কল দেওয়া পুতুলের মতো অন্য ঘরে গিয়ে বলে দেওয়া চেয়ারে বসে মাটির দিকে তাকিয়ে রইল। প্রিয়নাথ গার্ডকে বাইরে গিয়ে দাঁড়াতে বললেন। এই তুমি বাইরে যাও তো। সে বেরোতেই
শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেমন আছো গণপতি? গণপতি অনেকক্ষণ কোনো উত্তর দিল না। আবছা চোখে মাটির দিকে তাকিয়েই রইল। তারপর মুখের ভাব অপরিবর্তিত রেখে জবাব দিল, আগে যেমন দেখছেন। দুশ্চিন্তা করো না। দেখো, তোমার বন্ধু তারিণী এসেছে সেই কলকাতা থেকে তোমার সঙ্গে দেখা করতে। আমিও এসেছি। তুমি নিরপরাধ হলে আমরা তোমায় বাঁচাবই। তোমার কোনো ক্ষতি আমরা হতে দেব না। বন্ধুর এহেন অবস্থা দেখে তারিণী এখনো স্তম্ভিত। চোয়াল শক্ত করে গণপতির মুখের দিকে তাকিয়ে আছে সে চুপচাপ। অতএব কথা চালিয়ে যাওয়ার দায়িত্ব প্রিয়নাথকেই নিতে হচ্ছে। যে বিষয়ে তাকে আর যাই হোক পারদর্শী বলা যায় না। তুমি জানো কি না জানি না, পুলিশ তোমার নামে লম্বা একটা চার্জশিট বানিয়েছে। যা যা অভিযোগ আছে তাতে তোমার ফাঁসি নিশ্চিত। একটি খুন আর অন্য একটি খুনের ষড়যন্ত্রের মামলা দিয়েছে পুলিশ তোমার উপরে। কিন্তু এসবে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের বিশ্বাস তুমি নির্দোষ। কেউ তোমাকে ফাঁসিয়েছে। গণপতির মুখ দিয়ে একটা শব্দও বেরিয়ে এলো না। তার সঙ্গে গত কয়েকদিনে যা যা ঘটেছে, তারপর হাজতবাস, ফাঁসি, কোনোটারই ভয় তার মধ্যে আর জীবিত নেই। জীবিত নেই যেন সে নিজেও। চুপ করে থেকো না গণপতি। তোমার বাঁচার উপায় একটাই, যা জানো সবটা বলো। কিচ্ছু লুকোবে না। মনে করে করে সব বলো। গণপতি ধীরে ধীরে মাথাটা প্রিয়নাথের দিকে তুলল। তারপর চোখের দিকে চেয়ে বলল, বলতেই হবে। না শুনে আমরা এখান থেকে যাচ্ছি না। এই কোথা থেকে শুরু করি বলুন তো? তোমার সঙ্গে ভূপেন দাসের আলাপ থেকে। তারিণী চমকে উঠল। সে যতদূর ভেবেছিল টেলরের হত্যাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয়। ভূপেনের মৃত্যু কাকতালীয় দুর্ঘটনা মাত্র। তাহলে কি প্রিয়নাথ এই দুই মৃত্যুর মধ্যে কোনো যোগ খুঁজে পেয়েছেন যা তারিণী জানে না, বা প্রিয়নাথ জানাতে চাননি? ভূপেন, ওর সঙ্গে আলাপ হয়েছিল অদ্ভুতভাবে। মাস 6 আগের কথা। আমরা তখন প্রফেসর বোসের বেঙ্গল সার্কাসে খেলা দেখাই। বড়দার রাজার আমন্ত্রণে প্রায় 7 দিনের খেলা। বাইরে গেলে প্রফেসর বোসের কড়া নির্দেশ আছে, বাইরের খাবার খাওয়া যাবে না। শরীর খারাপ হলেই শো নষ্ট। আমরা সবাই তাই মানত না ছোটেলাল। সার্কাসে আমার সঙ্গী ছিল বিহার প্রদেশের। খেলা দেখা তো খুব ভালো, কিন্তু অবাধ্য। সার্কাসের তাঁবু পড়লে রাতে লুকিয়ে চুরিয়ে কেটে পড়তো। মেয়ে মানুষের দোষও ছিল। একদিন রাতে ঘুমিয়ে আছি, আচমকা সরগোল হচ্ছে। ছোটলালের বেদবমি উঠেছে। রাজার ডাক্তার এলেন, কিন্তু আধ ঘন্টার মধ্যেই সব শেষ। খবর নিয়ে জানা গেল সেদিন সন্ধ্যাবেলাতেও সে নাকি চুপি চুপি বেরিয়েছিল। কি খেয়েছিল কে জানে। পরের দিন আবার রাজার কোন অতিথি আসবেন, বড় শো। এদিকে আমি একজন সহকারী ছাড়া কি করে খেলা দেখাবো ভেবে পাচ্ছি না। এমন সময় দেবদূতের মতো ভূপেন এসে হাজির হলো। বলতে থাকো। পরদিন সকালে আমি সার্কাসের তাঁবুর বাইরে দাঁড়িয়ে
বোসবাবুর সাথে কথা বলছি, এমন সময় ছেঁড়া কোট আর পাতলুন পরা রোগাপানা একটা ছেলে এসে হাজির। জানালো তার নাম ভূপেন দাস, বাঙালি। কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে বড়দা এসে পৌঁছেছে। রাজবাড়ির বাগানে কিছুদিন কাজও করছে। এখন সেখানেও বাকিরা অন্য জাতের লোককে থাকতে দিতে রাজি নয়, তাই সে কাজটিও গেছে। খাওয়া নেই, মাথা গোজার ঠাঁই নেই। আমাদের মুখে বাংলা কথা শুনে এসেছে, যদি কিছু ভিক্ষা পায়। প্রফেসর ভিক্ষা দিতে নারাজ। সার্কাসের কাজ করতে পারবে কিনা জিজ্ঞেস করায় সে ছোড়া হাতে যেন চাঁদ পেল। বোসবাবু আমার দিকে দেখিয়ে বললেন, এর একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে আজই। যদি পারো তো চাকরি পাকা, নাহলে কালই বের করে দেবো। কেমন ছিল ভূপেন কাজের? অবশ্যই ও ছোটলালের চেয়ে 100 গুণে ভালো। তবে একটাই সমস্যা ছিল ওর, সারা প্রশ্ন করে করে মাথা খারাপ করে দিত। প্রশ্ন মানে কিরকম প্রশ্ন? আরে সব বিষয় ছোড়ার অত্যধিক আগ্রহ। প্রফেসর বোসের কিছু প্যাট্রন আছেন, কারা তারা, কে কে তার সঙ্গে দেখা করতে আসে, সার্কাসে মেয়েদের ইতিহাস, মানে প্রশ্নের কোনো মাথা চাঁদা নেই। প্রিয়নাথ তারিণী দুজনেই মন দিয়ে শুনছিল গণপতির কথা। তারা দুজনেই জানে কোনো সূত্র পাওয়া গেলে তা গণপতির কথার মধ্যেই পাওয়া সম্ভব। প্রিয়নাথ জিজ্ঞেস করল, ভূপেনের চরিত্র কেমন ছিল? চরিত্র ও বলতে পারবো না। আমার সঙ্গে যে ধরনের আলোচনা করত তাতে তাকে সচ্চরিত্র বলে মনে হওয়া মুশকিল। কিন্তু ওই সার্কাসের মেয়েদের দিকে কোনোদিন হাত বাড়ায়নি। হতে পারে কেবল ওর মাস 6 হয়েছিল তাই। তুমি তো তাকে ম্যাজিকের নানা কৌশল শিখিয়েছিলে নাকি? মানুষ যেমনই হোক, তোমার অ্যাসিস্ট্যান্ট বলে কথা। আগে ম্যাজিকের আসল মারপ্যাচ কি কোনো ম্যাজিশিয়ান শেখায়? শুধু সাহায্য করতে যতটুকু শেখাতে হয় আর কি, সেও খুব জটিল কিছু না, নেহাত মামুলি হাত সাফায়। বন্দুকের গুলি দাঁতে ধরার ম্যাজিক তো শিখিয়েছিলে, তা না হলে সেদিন সে দেখালো কিভাবে? হ্যাঁ, শিখিয়েছিলাম। শেষ কবে ভূপেন এই খেলাটা দেখিয়েছিল মঞ্চে? উত্তরটা দাও গণপতি, কি হলো? এর আগে কবে ভূপেন এই খেলা দেখিয়েছিল? দেখায়নি। মানে এমন একটা খেলা সেদিনই প্রথম দেখালো ভূপেন, আর অমন এক গুরুত্বপূর্ণ দিনে? সেদিন ও খুব জোর করছিল আমাকে, বলছিল আর কোনোদিন কিছু চাইবে না, হাতে পায়ে ধরছিল আমার। আর তুমি ওকে দেখাতে দিলে, এটা জেনেও যে এই খেলায় একটা ভুল হলে প্রাণ পর্যন্ত যেতে পারে? চুপ করে বসে থেকো না গণপতি, যত চুপ থাকবে তত বিপদে পড়বে। আচ্ছা বলো তো, এই গুলি ধরার খেলাটা কিভাবে দেখানো হয়? মানে তুকটা কোথায়? এই প্রথম তারিণীর দিকে তাকালো গণপতি, বলল, একজন সত্যিকারের জাদুকর কোনোদিন তার জাদুর রহস্য বলে দেয় না। এরকম পরিস্থিতিতেও? যে কোনো পরিস্থিতিতে। তবে শোনো গণপতি, তুমি জানো কিনা আমি জানি না, তুমি যাকে ভূপেন কিংবা নন্তু নামে চেনো তার আসল নাম অজিত বটব্যাল। সে ইংরেজ সরকারের নামজাদা গুপ্তচর। আমি নিশ্চিত তার কাছে তামাটুলির উগ্রপন্থীদের কার্যকলাপ নিয়ে বেশ কিছু তথ্য ছিল। হয়তো সে সময় পেলে টেলরকে কিছু জানাতো, কিন্তু তার আগেই প্রায় একই সঙ্গে দুজনেরই অদ্ভুতভাবে মৃত্যু ঘটে গেল। এটা কাকতালীয়? আমি বিশ্বাস করি না। আমি 100 ভাগ নিশ্চিতের পেছনে উগ্রপন্থী দলগুলোর হাত আছে।
যেটা আমি নিশ্চিত নই তা হলো তুমি তাদের সঙ্গে জড়িত কিনা। আমি আজকের রাত্রিটুকু তোমাকে সময় দিচ্ছি, ভালো করে ভাবো। আমি কাল শেষবারের মতো আসব, আর যদি সত্যি তোমার সঙ্গে এই সো কল্ড স্বাধীনতা সংগ্রামীদের যোগ থাকে, তবে এই প্রিয়নাথ মুখুজ্জে নিজের হাতে তোমার গলায় ফাঁসির দড়ি পরাতে দুবার ভাববে না। আফটার অল, আই অ্যাম ওয়ান অফ দ্য মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্টস অফ হার ম্যাজেস্টি। তারিণী এক অজানা আশঙ্কায় শিউরে উঠল। বাইরে বেরিয়ে তারিণীকে বেশ গম্ভীর দেখে প্রিয়নাথ জিজ্ঞেস করলেন, তোমার আবার কি হলো? আগে ছোট মুখে বড় কথা, দোষ নেবেন না। তবে আপনিও জানেন, আমিও জানি, গণপতি এই কাজ করতে পারে না। তুমি নিশ্চিত? হ্যাঁ, কেন আপনার সন্দেহ আছে? বিকেল থেকে আকাশ বেশ মেঘলা করেছে। সূর্য না ডুবলেও সন্ধ্যা নামবে খুব দ্রুত। উত্তর থেকে সনসনি একটা বাতাস বয়ে যাচ্ছে থেকে থেকে, আর তারই সঙ্গে অচেনা একটা বুনো ফুলের গন্ধ ভেসে আসছে নাকে। একবার করে মিলিয়ে যাচ্ছে, আবার ফিরে ফিরে জানান দিচ্ছে। প্রিয়নাথ তারিণীর কাঁধে হাত রাখলেন। এ হাত অভিভাবকের হাত। একটু আগেই যে প্রিয়নাথকে দেখে রীতিমতো ভয়ই পেয়ে গিয়েছিল তারিণী, সে যেন অন্য কোনো মানুষ, দুরাগত কেউ। পথের পাশেই পাথরের একটা চ্যাটালো চাঁই, পিছনে কাঁটা বন। প্রিয়নাথ সস্নেহে তারিণীকে নিয়ে সেই পাথরে গিয়ে বসলেন। তোমাকে তামাটুলিতে নিয়ে আসার বিশেষ কিছু কারণ আছে, আগে সবটা বলিনি, এখন বলা প্রয়োজন। এই গোটা কেসটা যতটা সরল ভাবছো ততটা নয়। এর সঙ্গে আমাদের মহামান্য ইংরেজ সরকারের ভবিষ্যৎ আষ্টে পৃষ্ঠে জড়িত। তামাটুলি আর তার আশেপাশের গোটা এলাকা বিপ্লবীদের ঘাঁটি হয়েছে। তাদের অনেকে সরাসরি জাতীয় কংগ্রেসের সঙ্গে যোগাযোগও রাখছে। কংগ্রেস সরাসরি এতে মদত না দিলেও পরোক্ষ উস্কানি যে নেই তা বলা যায় না। ব্রিটিশ পুলিশ বাহিনীর প্রতিটি ভুল, প্রত্যেকটা ব্যর্থতাকে বড় করে দেখিয়ে তা ব্রিটিশ পার্লামেন্টে পাঠানোর মতো কিছু অভিজাত মানুষও আছেন। সেখানে প্রধানমন্ত্রী সলিসবেরির শত্রু কিন্তু কম নেই। কিছু হলেই তারা মহারানী ভিক্টোরিয়ার কানে দেবে যে এই কলোনি আমরা চালাতে পারছি না, ভারত থেকে রেভিনিউ যায় সবচেয়ে বেশি, বুঝেছ? তাই মহারানীও এই দেশের ব্যাপারে স্পর্শকাতর। সেখানে যদি জানা যায় আমাদের একজন স্পাই আর এক সুপারিনটেন্ডেন্ট একই রাতে খুন হয়েছেন, তবে প্রধানমন্ত্রীর উপরে যে চাপ নেমে আসবে তাতে তিনি আমাদের চাকরি খেয়ে নেবেন, এটুকু নিশ্চিত। বিপ্লবীরাও নতুন উদ্যমে আক্রমণ শানাবে। যদিও ভালো খবর একটাই যে এখনো এই ব্যাপারটা আমরা চেপে রাখতে পেরেছি। সেসব আমি বুঝি না দারোগা বাবু, কিন্তু গণপতির ব্যাপারে আপনি এত নিশ্চিত কিভাবে? প্রিয়নাথের হাতে একটা চামড়ার ব্যাগ ছিল, শিকলি আটা। সেটায় দুবার চাপড় মেরে প্রিয়নাথ বললেন, এতে কি আছে জানো? চার্জশিট। এই হারপাত ছোড়ার বয়স কম, কিন্তু কাজ শিখেছে ভালোই। গণপতির বিরুদ্ধে প্রায় ওয়াটার টাইট চার্জ লাগিয়েছে। কেটে বেরোনো খুব মুশকিল। একটু খোলসা করে বলা যায় কি? গণপতির দলের বিভিন্ন জনের জেরা থেকে জানা যাচ্ছে এখানে আসার পর থেকেই ভূপেনের আচার আচরণে কিছু পরিবর্তন আসে। আগে সে গণপতির তাঁবুতে যেত না, বা গণপতির সঙ্গে যথেষ্ট সম্ভ্রম নিয়েই কথা বলতো। এখানে আসার পর থেকেই আচমকা সে গণপতির সঙ্গে ইয়ার দোস্তের মতো মিশতে থাকে। এমনকি রসালো ঠাট্টাও চলতো নাকি। দলের কেউ কেউ আপত্তি জানানো এসে বলেছিল, গণা আমায় কিচ্ছু বলবে না। দলের এক খেলোয়াড় নাম বিপিন একদিন গণপতির তাঁবুর পাশ দিয়ে যাওয়ার সময় দুজনের তীব্র বাদানুবাদও শুনতে পায়। তাঁবু থেকে বেরোনোর সময় ভূপেন নাকি জোর গলায় বলেছিল, চাকর চিরকাল চাকরই থাকে, মালিক হবার সুযোগ থাকলেও হয় না। শো যেদিন হবে সেদিন সকাল থেকেই গণপতি নাকি কিছুটা অস্থির ছিল। জমিদারের পাইক জানিয়েছে টেলর সাহেব কখন আসবেন সেটা একাধিকবার তাকে জিজ্ঞেস করেছে। আর যেটা সবচেয়ে গোলমেলে ব্যাপার, শো শুরুর ঠিক আগে গণপতি আধ ঘন্টার জন্য বেপাত্তা হয়ে যায়। কি বলছেন? খোঁজ নিয়েই বলছি। সে আসছে না দেখে হিঙ্গনবালা খেলা শুরু করে দেয়। খেলার একেবারে শেষের দিকে কোনো মতে হাঁপাতে হাঁপাতে সে এসে ঢোকে।
ভূপেন ব্যাক স্টেজে ছিল, সে গণপতির দিকে তাকায়। গণপতিকে রাগের মাথায় এও বলতে শোনা যায় যে আজকেই তোর শেষ দিন। এদিকে তখন হিঙ্গনবালার খেলা শেষ, তাই গণপতি স্টেজে উঠতে বাধ্য হয়। তারপরের ঘটনা তো তুমি জানোই। কিন্তু গণপতি কোথায় গেছিল সেটা জানা গেল না, সরাসরি জানা যায়নি। তবে সে বেরিয়েছিল 6টার পরে, 6:30টার আগে। ফিরেছে 6:30 থেকে 7টার মধ্যে। সময়টা খেয়াল করো, যখন টেলর সাহেবের বাংলোর সামনের সেই সেপাই টপ হ্যাট আর মুখোশ পরা তালঢেঙা সাহেবকে দেখেছিল। যে সাহেব ঢুকে আর বেরোননি। কিন্তু গণপতিকে তো তালডাঙ্গা বলা যায় না কিছুতেই, ও তো আমার চেয়েও খাটো। এইখানেই তো আসল টুইস্ট। গতকাল ঝিরনি নদীর ধারে একটা পুঁটলিতে 3টে অদ্ভুত জিনিস পাওয়া যায়। টেক আ ওয়াইল্ড গেস জিনিসগুলো কি? একটা টপ হ্যাট, একটা মুখোশ, আর একটা অত্যন্ত হাই হিল জুতো, পুরুষদের। তার মানে আপনি বলতে চাইছেন? আমি কিছুই বলতে চাইছি না। চার্জশিটে দাবি করা হয়েছে গণপতি নিজে সাহেব সেজে টেলরকে খুন করে অজ্ঞাত উপায়ে বেরিয়ে মুখোশ ইত্যাদি নদীর ধারে রেখে ম্যাজিক দেখাতে যায়। নন্তু হয়তো কিছু জানতে পারে বা আন্দাজ করে, তাই গণপতি ওকে হুমকি দেয় আর কায়দা করে আর্থার সাহেবের হাত দিয়ে নন্তুকে খুন করায়। দারোগা বাবু, আমি ভূত মানি না, তাই ভরের কথাটা বাদই দিচ্ছি। কিন্তু প্রত্যক্ষদর্শীরা যা বলছেন সেখান থেকে দুটো ব্যাপার পরিষ্কার। এক, প্রতিদিন গণপতি গুলি ধরার খেলা দেখায়, কিন্তু সেদিন নন্তু মানে ভূপেন সে দেখিয়েছিল, এবং সেটা গণপতির কথায় নয়, স্বেচ্ছায়, বলতে পারেন এক প্রকার জোর করেই। তার প্রাণহানির বিন্দু মাত্র শঙ্কা থাকলে কি সে এটা করত? আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখুন, গণপতি তাকে হুমকি দিল, আজই তার শেষ দিন, তারপরেও নন্তু এই খেলা দেখালো। এটা কেমন বেমানান লাগছে না? দারোগাবাবু, আমি নিশ্চিত সে জানতো তার কিচ্ছু হবে না, যে যাই বলুক। আর এখানেই আসে দ্বিতীয় প্রশ্ন। যিনি গুলিটা করলেন সেই আর্থার স্মিথকে কিন্তু ডেকে নিয়েছিল নন্তুই, আবারও স্বেচ্ছায়। এবার তাকেই কেন? কেন অন্য কেউ নন? সে কি আগে থেকে স্মিথকে চিনত? অনেক প্রশ্নের উত্তর খোঁজা বাকি এখনো, অনেক কিছুই আমাদের অজানা। আচ্ছা, আর্থার সাহেবকে জেরা করা হয়েছে? ও বাবা, তাঁকে জেরা করা অসম্ভব। তিনি কে জানো? রানীর কোন এক দূর সম্পর্কের ভাই। মানুষ হিসেবে শুনেছি দিল খোলা, কিন্তু জেরা করতে গেলে তো চটে যাবেনি। সেটা কেউ চাইছে না। আর তাছাড়া এমনিতেই এই ঘটনায় তিনি খুব আপসেট। যাই হোক, আজ সন্ধে পেরিয়ে গেছে, কাল এভিডেন্স রুমে গিয়ে সব প্রমাণ দেখা যাবে। আমি শুধু চার্জশিটে যা আছে সেটা তোমায় বললাম। এখন চলো ফিরে যাই, বৌমার খোকা হয়তো তোমাকে ছাড়া উতলা হয়ে উঠেছে। দুজনেই জমিদার বাড়ির দিকে পা বাড়ালো। পথে কেউ আর একটা কথাও বলল না। ঘরে ফিরতেই মাখন হিঙ্গনবালার দুর্দশার ফিরিস্তি নিয়ে বসল। দেখুন না, যদি গণপতি বাবুকে ছাড়িয়ে নিয়ে আসতে পারেন, একবার দারোগা বাবুকে বলে দেখলে হয় না? উনি তো আপনার কথা খুব মানেন। তারিণী উত্তর দিচ্ছিল না, কিন্তু সেও মনে মনে হিসেব মেলানোর চেষ্টা করছিল। গণপতি যদি নির্দোষ হয়, তাহলে তার বিরুদ্ধে চার্জশিটে একের পর এক যে প্রমাণ রয়েছে সেটাই বা অস্বীকার করা যায় কি করে? আমি নিশ্চিত সে সত্য গোপন করছে, কিন্তু কেন? কাউকে আড়াল করতে? কাকে? তবে কি পুলিশের ধারণাই ঠিক? গোপনে গণপতি কি বিপ্লবীদের সঙ্গে সর করছে? এসব ভেবে ভেবে মাথা গরম হয়ে গেল তার। রাতে কিছুতেই ঘুম আসছিল না তারিণীর। বিছানা থেকে উঠে পড়ল সে। মাখন আর খোকা অঘরে ঘুমোচ্ছে। তারিণী উঠে জানলার ধারে গিয়ে দাঁড়ালো। কার্তিক মাসের এই পাথুরে ঠান্ডাতেও তার গরম লাগছে। জানলার একটা পাল্লা খুলে সে তাকিয়ে রইল
বাইরের অন্ধকারের দিকে। তামাটুলির বিরাট পাহাড়গুলো আবছা জ্যোৎস্নায় যেন সমুদ্রের ঢেউয়ের মতো ঘিরে রয়েছে মাঝের এই সমতল অংশটুকুকে। বাঁদিকে বিস্তীর্ণ বনভূমি, তাকে পিছনে রেখেই তৈরি হচ্ছে পুলিশের নতুন সদর দপ্তর। বেঁচে থাকলে টেলার সাহেবই হয়তো এর উদ্বোধন করতেন। পাশেই ছোট্ট পাঠশালা। তারিণী শুনেছে এটিকে নাকি সরিয়ে সাঁওতাল গ্রামের দিকে নিয়ে যাওয়া হবে। উল্টো দিকেই খানিক দূরে বিরাট দৈত্যের মতো মাথা উঁচিয়ে রয়েছে গথিক চার্চখানি। এরই এক এঁদো ঘরে বন্দি গণপতি। চার্চের প্রায় গায়েই ছোট হাসপাতাল আর এলা ম্যাডামের হোম। তারিণী যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে গোটা তামাটুলি এক বিরাট সিলুয়েটের মতো দেখাচ্ছে। স্তূপ স্তূপ অন্ধকার যেন চাই বেঁধে রয়েছে এদিক ওদিক। প্রথম যখন আলোটা দেখতে পেল তারিণী, ভাবল চোখের ভুল। স্থির তাকিয়ে রইল জমাট আঁধারের দিকে। খানিক বাদেই আবার একটা আলো পাঠশালার পাশ থেকে ঝিঁকিয়ে উঠেই বন্ধ হয়ে গেল। যদি এটা সংকেত হয়, তবে নিশ্চিতের বিপরীত সংকেত আসবে। তারিণী ঠিক উল্টো দিকে তাকালো। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। চার্চের দিক থেকে একটা আলোর রশ্মি দপ করে জ্বলেই বন্ধ হয়ে গেল। তারপর আবার কেউ যেন ঢাকা লণ্ঠনের ঢাকা খুলছে আর বন্ধ করছে। তারপরেও প্রায় আধ ঘন্টা অপেক্ষা করল তারিণী। ফ্যাকাশে চাঁদ ডুবে গিয়ে চারিদিকে প্রগাঢ় তমসায় কিছু ঠাওর করা মুশকিল। এদিকে ঘুমে চোখ জড়িয়ে আসছে। জানলা বন্ধ করে তারিণী বিছানায় ফিরে গেল। পরদিন উঠতে বেশ দেরি হলো তার। মাখন এসে জানালো প্রিয়নাথ তাকে খুঁজছেন। কোনো মতে তৈরি হয়ে মুখে দুটো গুঁজে বেরোতে বেরোতেই তারিণী দেখল সূর্য প্রায় মধ্য গগনে। প্রিয়নাথের মুখ গম্ভীর, থমথমে। কাল রাতে কিছু টের পেয়েছিলে? তারিণী অবাক। কিসের কথা বলছেন প্রিয়নাথ? অবশ্য এত দূর থেকে টের না পাওয়ারই কথা। ভোর রাতে চার্চে আগুন লেগেছিল। কি বলছেন? আবার আগুন? তারপর? চার্চের পেছন দিকে যে ঘরটাতে গণপতিকে রাখা হয়েছে, ঠিক তার পাশের ঘরেই আগুন লেগেছিল। সত্যি বলতে গণপতি প্রথম ধোঁয়ার গন্ধ পায়। সে চিৎকার করে দরজা ধাক্কাতে থাকে। ভাগ্য ভালো, গণপতির দরজার সামনে যে সিপাহীটা ঘুমোয় তার ঘুম পাতলা। সেই সবাইকে ডেকে আগুন নেভায়। কিন্তু ঘরে আর কিছুই অবশিষ্ট নেই, সব ছাই হয়ে গেছে। কি ছিল সেই ঘরে? গুরুত্বপূর্ণ কিছু না, গুদম ঘর জাতীয় ঘর। আগুন কিভাবে লাগলো বোঝা গেছে? একটা আন্দাজ করা যাচ্ছে। একেবারে আধুনিক জিনিস। বোতলে দাহ্য পদার্থ ভরে মুখে পলতে লাগিয়ে আগুন ধরিয়ে উপরের ফুটো দিয়ে ঘরে ছুঁড়ে মারা হয়েছে। সারা ঘরে কাঁচের টুকরো টাকরা পাওয়া গেছে। সে কি? এমন জিনিসের কথা তো আগে শুনিনি। না শোনারই কথা। এই জিনিসের ব্যাপারে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট সদ্য জেনেছে। ইটালিতে নাকি বিপ্লবের সময় বিদ্রোহীরা এই বোতল বোমা ব্যবহার করে। সশস্ত্র বিপ্লবীদের খুব প্রিয় এই অস্ত্র। খরচা কম, ক্ষতিও বেশি। সে জিনিস যে আমাদের দেশেও ঢুকে পড়েছে তা জানা ছিল না। বুঝলাম। কিন্তু চার্চে বোমা মেরে বিপ্লবীদের কি লাভ? এক হতে পারে প্যানিক তৈরি, কিন্তু আমার তা মনে হয় না। আমার ধারণা বিপ্লবীদের কাছে নির্দিষ্ট খবর ছিল, অকারণে তারা এই কাজ করেনি। কিন্তু আপনিই তো বললেন দারোগাবাবু, ঘরটায় গুরুত্বপূর্ণ কিছু ছিল না। সেই ঘর গুরুত্বপূর্ণ না। গুরুত্ব ঠিক তার পাশের ঘরের, যে ঘরে গণপতিকে রাখা হয়েছিল। বুঝলে? এক ভয়ানক কুৎসিত সম্ভাবনার কথা ভাবতেই তারিণী শিউরে উঠল। বাইরে থেকে দুটো ঘরের তফাৎ করা মুশকিল। দুটোরই মাথায় একটা করে ঘুলঘুলি। রাতের অন্ধকারে ভুল হওয়াই স্বাভাবিক। যদি গণপতি বিপ্লবীদের কার্যকলাপ নিয়ে কিছু জেনে থাকে, তবে গতকাল আমি যাবার পর তাদের সন্দেহ হতেই পারে যে সে পুলিশকে কিছু জানিয়ে দিয়েছে। আর ওরা শত্রুর শেষ রাখে না। আমি এখন 100% নিশ্চিত এর পেছনে স্বদেশীদের হাত আছে।
গণপতি কোথায়? আপাতত চার্চের ভেতরের দিকে একটা ঘরে ডাবল প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে, কিন্তু যা বুঝছি ওকে আর বেশি দিন এখানে রাখা নিরাপদ নয়। ডিপোর্ট করতেই হবে। আমি জিরোনিয়ার সঙ্গে আজই কথা বলবো, কিন্তু সমস্যা হলো একবার ডিপোর্ট করলে ব্যাপারটা আমাদের হাতের বাইরে বেরিয়ে যাবে। তবে যা পরিস্থিতি দেখছি সেটাই হয়তো ভালো হবে। এখানে তো ডেডলক অবস্থা, তুমি কিছু বুঝতে পারলে? আপনি আমাকে 3টে দিন সময় দেবেন, আর কয়েকজন লোকের সঙ্গে কথা বলার অনুমতি দিতে হবে। দরকার হলে আপনার সামনেই কথাবার্তা হবে। তারপরেও আমি কোনো রাস্তা খুঁজে না পেলে আপনি যা চাইবেন করবেন। 3 দিন এমনিতেই লাগবে, কিন্তু তারপর আর এক মুহূর্ত না। আবার বলছি, গণপতি বিপ্লবীদের বাঁচাতেই পারে, কিন্তু তাহলে ওকে মরতে হবে, আমাদের কিচ্ছু করার থাকবে না। তারিণী পকেট থেকে একটা কাগজ বার করে প্রিয়নাথের হাতে দিল। এটা কি? এইটা ওই যাদের সঙ্গে কথা বলবো তাদের নাম। আমি কালই দিতাম, কিন্তু সাহস করে উঠতে পারিনি। বেশ। আরেকটা কথা, কাল রাতে আমারও এক অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে, শুনুন তবে। দুজনে হাঁটতে হাঁটতে পুলিশ স্টেশনের সামনে আসার পর তারিণী দেখল হারপার সাহেব উত্তেজিতভাবে নেটিভ ভাষায় এক সিপাহীকে বকাবকি করছেন। আর সে বেচারিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। প্রিয়নাথদের দেখে সাহেবের গালিবর্ষণ বন্ধ হলো। প্রিয়নাথ জিজ্ঞেস করলেন, কি হয়েছে সাহেব? জানা গেল টেলার সাহেবের রক্তমাখা পোশাক থানার এভিডেন্স রুমে ছিল, কিন্তু এই ঘর পাহারা দেয় যে দেহাতি সিপাহী, তার বড় ভূতের ভয়। রাতের বেলা নাকি ওই ঘর থেকে অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। একদিন রাতে থানার আশেপাশে সে কোট পরা অচেনা এক সাহেবের ভূতও দেখেছে। বাধ্য হয়ে সিপাহীটি চার্চের ফাদারকে বলেছিল এই জামা কাপড়ে একটু হোলি ওয়াটার ছিটিয়ে দিতে। ফাদার রাজিও হয়েছিলেন। গতকাল সন্ধ্যায় যখন থানায় কেউ ছিল না, সেই পুঁটলি নিয়ে সিপাহীটি চুপি চুপি চার্চে গেছিল। ফাদার চার্চে ছিলেন না। অগত্যা সে গণপতির ঘরের সামনে পাহারারত সিপাহীকে বলে পুঁটুলিটি চার্চের গুদাম ঘরে রেখে এসেছিল। ভেবেছিল অন্য কেউ টের পাওয়ার আগে আজকেই গিয়ে জল ছিটিয়ে নিয়ে আসবে, কিন্তু তার আগেই আগুন ধরে সব পুড়ে ছাই হয়ে গেছে। সে কি এভিডেন্স বলতে তাহলে আর কিছু নেই? আছে আছে, সেই বই, সিংহ, কার্পেট, মুখোশ আর ছোরা। মুখোশ আর ছোরাটা দেখা যায়? সার্টেনলি। পুরো লোহার বিরাট ভল্ট খুলে সাদা কাপড়ে মোড়া একটা পুটুলি বার করে নিয়ে এলেন হারপার। খুলতেই যেটা চোখে পড়ল তা হলো কাগজের মণ্ড দিয়ে তৈরি হাসি হাসি একটা গাল ফোলা মুখোশ, উজ্জ্বল হলুদ আর কালোতে মেশানো, চোখ নাকের জায়গায় ছেঁদা করা, চেহারায় চৈনিক ভাব স্পষ্ট। তবে অন্য মুখোশের মতো শুধু মুখের সামনেটার জন্য না, এই মুখোশ গলা অবধি গোটা মাথাটাই ঢেকে ফেলে। এই জিনিস আগে দেখেছেন কখনো? কাপড়ের মোড়ক সরিয়ে জিজ্ঞেস করলেন হারপার। প্রিয়নাথ বললেন, আরে এ তো পেপার ম্যাশে, কাগজের মণ্ড আর আঠা দিয়ে বানিয়ে তাতে রং করে তৈরি। কলকাতার চীনা সার্কাসে খুব দেখা যায়। তারিণী হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছিল মুখোশটা। ভিতরে উঁকি মেরে বলল, এদিকে দেখুন দারোগা বাবু। ভিতরে তুলি দিয়ে কালো চীনা অক্ষরে কি সব যেন লেখা। হারপার বললেন, আপনি ঠিকই বলেছেন, এই জিনিস চীন থেকেই এসেছে। হ্যাঁ, আর টেলার সাহেবও। বলেই তারিণী কেমন একটা চুপ মেরে গেল। প্রিয়নাথ দেখলেন তারিণী হাঁ করে সেই ছোরার দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টিতে যে বিস্ময় প্রকাশ পাচ্ছে তা অচেনা বস্তু দেখার বিস্ময় না, বরং আকস্মিকভাবে কোনো বস্তুকে চিনে ফেলার বিস্ময়। প্রিয়নাথের মনে পড়ল খুব ছোটবেলায় একবার নদিয়ার রাস্তায় তিনি হাতি দেখেছিলেন। প্রাণীটির বিরাট আকারের চেয়েও এই প্রাণী যে বইয়ের পাতার বাইরে অবস্থান করতে পারে সে চিন্তাই তাঁর কাছে অবিশ্বাস্য বলে মনে হয়েছিল। তারিণীর চোখে মুখে অবিকল সেই ভাব। কিছু বলবে তারিণী? এ তো
গুস্তাভ ফিলিক্স? মানে একটু বুঝিয়ে বলো। আশু মুখুজ্জের জয় হোক। তার বাড়িতেই ছোড়াছুরির এক বিশ্বকোষ রয়েছে, তাতেই ফিলিক্স সাহেবের নাম পড়ি। জার্মান, সবচেয়ে পুরনো ছোড়াছুরির কারবারি। এককালে তার ওসিক নাইফের বাজারে বিরাট কদর ছিল। তিনি মারা যাবার পর 100 বছর ধরে তারা আর ওসিক নাইফ বানায় না। আমি এর নামই শুনেছি, ছবিই দেখেছি, এই সামনেই প্রথম দেখলাম। প্রায় এক নিঃশ্বাসে বলে গেল তারিণী। দুই দিকের ধারালো ছোড়ার অর্ধেকের বেশি কালচে রক্তমাখা। তারিণী বাঁটের দিকে দেখিয়ে বলল, এই বাঁটটা ভালো করে দেখুন, কিসে তৈরি জানেন? প্রিয়নাথ ঝুঁকে পড়ে দেখতে লাগলেন। দেখা দেখি হাড়পাড়ো। চকচকে বাদামি রঙের গালার মতো কিছু একটা, তার মধ্যে আবার সোনালি ছিট ছিট। এদিকে বেশ মজবুতও মনে হচ্ছে, ফলে গালা তো নয়। এটা কি? এটাকেই বলে ওসিক। উত্তরের সেই আলাস্কায় এস্কিমো নামের এক জাতি থাকে। তারা যে সিন্ধু ঘটক শিকার করে, তার লিঙ্গের হাড় থেকে এই বাঁট বানায়। ফিলিক্স সাহেবই প্রথম সলিনজেনে নিজের কারখানায় ওসিকের বাঁটের ছুরি বানানো শুরু করেন। এখন আর বানানো হয় না। এই দেখুন, ছুরির ফলায় এই উল্টানো বাটির মতো অদ্ভুত চিহ্ন। আমার ধারণা যদি সঠিক হয়, এই ছোরা ফিলিক্স সাহেবের নিজের হাতে ঢালাই করা। বলাই বাহুল্য, অত্যন্ত দুষ্প্রাপ্য। সেই ছুরি তামাটুলিতে এলো কিভাবে? হারপার প্রশ্ন করতেই প্রিয়নাথ একটা কেঠো হাসি হেসে বললেন, বুঝতে পারছেন না সাহেব, এই ছুরি, ওই বোতল বোমা সবই বিদেশ থেকে আসা প্রযুক্তি আর অস্ত্র। আমরা যেটা সন্দেহ করছিলাম, মানে এখানে লুকিয়ে থাকা বিপ্লবীদের পিছনে জার্মানি, ইটালি কিংবা চীনের মদত আছে। যত দিন যাচ্ছে সে সন্দেহ আমার আরো দৃঢ় হচ্ছে। আমি একটা বিরাট আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি। ব্যাপারটা যা ভেবেছিলাম তার চেয়ে অনেক গভীর, অনেক জটিল। কাউকে সন্দেহর আওতার বাইরে রাখা যাবে না, কাউকে না। সন্দেহ সবার ওপর, কিন্তু আসল অপরাধী কি ধরা পড়বে? তারিণী চরণ কি ভাবছে? সব উত্তরের সাথে